আগামী 24 ঘন্টায় দেশের 6 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে 25 জেলায় আজও বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষের একদিন পরেও শেষ হয়নি উদ্ধার কাজ, ভয়াবহ শিডিউল বিপর্যয়। দক্ষ জনবলের অভাবেই ঘটছে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী। এবং উপজেলা নির্বাচন হবে প্রভাব মুক্ত বললেন ইসি রাশেদা। কেউ প্রভাব খাটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্য অঞ্চলে আজ রাত থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30%। সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এছাড়াও 6 মের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এইচএমইতে রিপোর্টে দেখুন বিস্তারিত। তাপপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তরে কথা বলেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এ সময় তিনি 72 ঘন্টার পূর্বাভাস দেন। তিনি বলেন, শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমার আভাস দেন তিনি। পাশাপাশি 6 মের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। 6 মে বাংলাদেশের তাপপ্রবাহ দুই এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবুল কালাম মল্লিক। বৃষ্টির সময় বজ্রপাত থেকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি। জানমালের নিরাপত্তা এবং প্রাণহানি লাঘব করার জন্য অবশ্যই বজ্রঝড় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এজন্য সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের বিকল্প নেই। তবে এখনও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এইচএমইতে এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আজ দেশের 25 জেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যাল কাজীবাড়ি ছোট দেওরা এলাকায় তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের একদিন পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। তবে ঢাকা জয়দেবপুর রেলপথের ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল শুক্রবার বেলা 11টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে সংঘর্ষে 2টি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। গতকাল বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি বগি অপসারণ করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। 2টি ইঞ্জিন ওয়াগনের 2টি বগি উদ্ধার তৎপরতা চলছে। এদিকে ট্রেন দুটির সংঘর্ষের কারণে রেলের শিডিউল বিপর্যয় ঘটেছে।
দক্ষ জনবলের অভাবেই দেশে দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আজ মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে দুটি ট্রেনের উদ্বোধনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়া হয়েছে, দক্ষ জনশক্তি রিটায়ারমেন্টে চলে গেছে। এখন আমাদের চুক্তির ভিত্তিতে ড্রাইভার সহ অন্যান্য যারা গার্ড, স্টেশন মাস্টার এসব পদে লোক নিয়ে চালাতে হচ্ছে। তবে শীঘ্রই নতুন নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দান করতে পারলে আরও দক্ষভাবে রেল পরিচালনা করা সম্ভব হবে। আজ থেকে রেলের ভাড়া রুট ভেদে বেড়েছে 7 থেকে 9%। এছাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। জানা গেছে, আজ থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই। অতীতের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাব মুক্ত। কেউ প্রভাব খাটালে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ভোট কেন্দ্রে সহিংসতা, অসদাচরণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান রাশিদা সুলতানা। সভায় উপস্থিত ছিলেন ডিআইজি আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান হুমায়ুন কবির। অনলাইন ভিত্তিক উগ্রবাদ, গুজব বন্ধে ধর্মীয় নেতারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সম্প্রতি বাংলাদেশ সদস্য সচিব প্রফেসর ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ আয়োজিত অনলাইন ভিত্তিক উগ্রবাদ প্রতিহতকরণে ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, একটি শ্রেণী ভার্চুয়াল দুনিয়াকে মানুষ ও মানবতার কল্যাণে ব্যয় না করে সাম্প্রতিক সম্প্রীতি ও ধর্মীয় সহিষ্ণুতার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যা ইসলামের শিক্ষা ও আদর্শের পরিপন্থী। ফলে ধর্মীয় নেতাদের কাজে লাগিয়ে সমাজ থেকে এসব অপপ্রচার বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশের সরকারি কলেজ মসজিদের ইমাম মুয়াজ্জিনের চাকুরি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা। আমাদের নিজ দায়িত্ববোধ থেকে বাংলাদেশ সরকারি ইমাম মুয়াজ্জিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও দেশবাসী দায়মুক্ত ও পাপমুক্ত হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আজকে নিঃসন্দেহে একটা শুভ দিন। সেই মহিয়সী নারীর স্মৃতি জাদুঘর, যেটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল, সেটি জাতীয় জাদুঘরের শাখা হিসেবে গ্রহণ করে আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলো জাতি। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, দেশ পরিচালনা করে, আর দেশবিরোধী চক্র উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত। সমস্ত যুদ্ধপরাধীদের বিচার করতে না পারলেও যারা পালের বোধা ছিল, যাদেরকে কেশাগ্র স্পর্শ করতে সাহস পা দূরে থাক মানুষ ভাবতে পারে না, অন্ততপক্ষে তাদের বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করে কিছুটা হলেও আমি মনে করি সফলতা লাভ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম হচ্ছে। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত 15 বছরের একদলীয় শাসন বাকশালের কারণে দেশের মানুষ আজ নির্যাতিত। তাদের মানবাধিকার, ভোটের অধিকার নেই। দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 9 জনের, আহত হয়েছেন আরও 13 জন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধির ও পেশাগত সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নেতৃবৃন্দ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এ সময় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম হামিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। জানান, একটি মহল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঠিক দাবি বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন তারা। এই বিষয়গুলো এতটা বছর এই সর্বশেষও আমরা চেষ্টা করেছি, আবারও তারা বাধা দিয়ে অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থামিয়ে রাখছে। যে কারণে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার সরাসরি হস্তক্ষেপ ছাড়া আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না। এবার সারা বাংলার খবর। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5:30টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকার পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালক সহ 4 জন নিহত হন। গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও 11 জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও 13 জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি ভোর 4:30টার দিকে শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বৌশিয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, গত রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে হতাহত সবাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাদিয়া আফরিন বলেন, রাত 2:30টার দিকে হাসপাতালে 5 জন রোগী নিয়ে আসা হয়। তার মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। আহত নজরুল ও সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বড় ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের কৃষকরা। এরই মধ্যে প্রায় 90% ফসল কাটা শেষ হয়েছে। পাহাড়ি ঢল থেকে ফসল বাঁচাতে তীব্র গরমের মধ্যেও মাঠে কাজ করছেন কৃষকরা। কয়েক দফা শিলাবৃষ্টি হলেও ফসলের তেমন ক্ষতি হয়নি। এছাড়া এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলেট থেকে আজিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুপ্রীতি আদিত্য। পাকা ধানের গন্ধে মৌ মৌ করছে সিলেট বিভাগের হাওর অঞ্চল। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে হাইব্রিড, উপসি ও স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে। আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় এবার আগে থেকেই ধান কাটা শুরু করেছেন কৃষকরা। না, এইবার এইদিকে কোম্পানিগঞ্জ দিকে বেশি খেতে হয়েছে না ধানের, হিলডিলেও বেশি খেতে পারছে না, ধানটা ভালো আছে। আমরা গৃহস্থ করি, আমরা তো এবার ফসল আল্লাহর রহমতে ভালো হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, যথাযথ সার ব্যবহারে কৃষকদের আগ্রহ না থাকায় সরকারি গুদামে বিপুল পরিমাণ সার অবিকৃত রয়েছে। কৃষক যাতে বেশি করে জমিতে ব্যবহার করে, বিশেষ করে নন ইউরিয়া সার, যেমন এমওপি, টিএসপি, পটাশ, সেগুলো কিন্তু কৃষক পর্যায়ে ব্যবহারের এখনও ঘাটতি আছে। এই জন্য আমাদের কিন্তু গুদামে কিন্তু সার বিক্রি না হওয়াতে দলা বেঁধে যাচ্ছে। সেজন্য আমাদের বরাদ্দিত সার গুডাউনে এখনো পর্যাপ্ত পরিমাণ আছে এবং অবিকৃত অবস্থায় আছে। সিলেট বিভাগে সারে কোনো ঘাটতি নাই। এবছর সিলেট বিভাগে মোট 4,95,691 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। মহানগর দক্ষিণের 19 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের আয়োজনে দরিদ্র অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে ডাক্তার নজরুল ইসলাম, রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের পক্ষে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের এই কর্মসূচি গরমে পুরো সময় অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। তীব্র তাপদাহে অসহনীয় ঢাকার জনপদ। তৃষ্ণার্ত মানুষকে ঠান্ডা পানি ও শরবত পান করিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন সেভ গ্রুপ ও হাসান মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মাহমুদ মৃধা। দুপুরে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচা বাজারে হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে পথচারীদের মাঝে এই পানি ও শরবত বিতরণ করা হয়। হাসান মাহমুদ মৃধা জানান, গত 10 দিন ধরে তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করে যাচ্ছেন। এছাড়া করোনাকালীন সময়ে তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করেছেন বলেও জানান তিনি। কাতারের রাজধানী দোহা থেকে 70 কিলোমিটার দূরে আল জুবাইরা এলাকায় বিস্তীর্ণ জায়গা নিয়ে আধুনিক পদ্ধতির মাধ্যমে জীবন্ত মাছ উৎপাদন করে সাড়া জাগিয়েছে আল লুলুয়া কোম্পানি। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমদানি করে এই খামার গড়ে তোলে তারা। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেশ কয়েকজন প্রবাসীর। মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শাহান প্রধান জানান, ছোট বড় কয়েকটি কৃত্রিম উপায়ে বানানো পুকুরে এ দিনের রেণু পোনা থেকে বাজারজাতকরণ পর্যন্ত সময় লাগে 5 থেকে 6 মাস। এই খামারে সরাসরি মাছ ধরার ব্যবস্থার পাশাপাশি হোম ডেলিভারির সুব্যবস্থাও রাখা হয়েছে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। সৎ, যোগ্য, আদর্শ, দক্ষ নাগরিক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে
স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোববারের আয়োজনে অনুষ্ঠিত ৩৬৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে বক্তারা একথা বলেন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহমান সাদি। এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আগামী ২৪ ঘন্টায় দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে ২৫ জেলায় আজও বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষের একদিন পরেও শেষ হয়নি উদ্ধার কাজ। ভয়াবহ শিডিউল বিপর্যয়। দক্ষ জনবলের অভাবেই ঘটছে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী। এবং উপজেলা নির্বাচন হবে প্রভাব মুক্ত বললেন ইসি রাশেদা। কেউ প্রভাব খাটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।